অর্থাৎ আরেকটি ইংরেজি বর্ষের শেষ দিন। আগামীকাল 1 জানুয়ারি নূতন ইংরেজি বর্ষে আমরা পদার্পণ করব। এটা ভাবনায় রেখে আপনাদের এবং আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরার সকল অংশের মানুষ, আমাদের দেশেরও সকল অংশের মানুষের প্রতি নূতন বর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি। কিন্তু যে বছরটা আমরা পেরিয়ে আসলাম, শেষ দিনে দাঁড়িয়ে কথা বলছি, এই বছরে ভারতবর্ষের এবং ত্রিপুরার সাধারণ মানুষের জীবনের যে জ্বলন্ত সমস্যাগুলো, যেগুলো মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে, এই সমস্যাগুলোর কি অবসান হয়েছে? জিনিসপত্রের দরদাম বেড়েই চলেছে, আকাশ ছোঁয়া। যারা ধনী অংশের মানুষ, আয় উপার্জনে কোনো ঘাটতি নেই, খামতি নেই, সম্পদের প্রাচুর্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন, তাদের কাছে মূল্যবৃদ্ধি কোনো বিষয় না। কিন্তু দেশের ৮০-৮৫% মানুষ, শ্রমিক, কৃষক, খেতমজুর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ছোট মাঝারি ব্যবসায়ী, নারী পুরুষ নির্বিশেষে, তাদের জন্য এটা একটা বড়সড় আক্রমণ এবং যন্ত্রণা। কেউ বলতে পারবেন বিজেপি যারা করেন, আমাদের সভা সমাবেশ যারা বিঘ্নিত করবার জন্য দিবারাত্র ষড়যন্ত্রের জাল বিছিয়ে মানুষকে ভীত, সন্ত্রস্ত, বিপদগামী করার চেষ্টা করেন। বিজেপির সব মানুষ তো কোটিপতি না, তাদের মধ্যে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত অংশের মানুষ আছেন। এই জিনিসপত্রের দরদাম যে বাড়ছে, তাদের গায়ে লাগছে না? দোকানে গিয়ে যদি পরিচয় দেন আমি বিজেপি করি, আমার থেকে বেশি দাম নেবেন না, একটু কম দামে সাহায্য করুন, আমরাই তো সরকারে আছি। দোকানদার দোকানে তাকে সাহায্য করবেন, মুচকি হেসে বলবেন এর তো মাথা খারাপ হয়ে গেছে, কোথায় আছে? কাজে এই কারণে বলছি, আমাদের দেশের ৮০-৮৫% মানুষ দগ্ধ হচ্ছে। বেকার সমস্যা শুনছিলেন আমার আগের বক্তার কাছে, কমরেড রঘুর দেববর্মা। কোটি কোটি ছেলে মেয়ে বেকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে উচ্চশিক্ষায় শিক্ষিত, দারিদ্র্যের কারণে যারা পুরোপুরি স্কুল বা কলেজের শিক্ষা নিতে পারেননি, কিন্তু তাদের কর্মক্ষমতা আছে, দেশকে ভালোবাসেন, নিজের শক্তিকে উজাড় করে দিয়ে আমাদের দেশের যে সম্পদ মাটির তলায়, মাটির উপর, তাকে কাজে লাগিয়ে দেশকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। তারাও বিশ্বাস করেন দেশ না এগোলে এই দেশের মানুষ হিসেবে আমাদের জীবনের মৌলিক সমস্যার সমাধান হবে না। কোথায় কাজ? কোনো কাজ নেই, কাজের সুযোগ সীমাবদ্ধ হয়ে গেছে, নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে, চুক্তির ভিত্তিতে 10 মাস 11 মাস কাজ, তারপর কাজ থেকে সরিয়ে দিচ্ছে, আবার 2 মাস 3 মাস পর যাদের সরালো তাদের কাউকে কাউকে
আবার 10 মাস 11 মাসের জন্য নিচ্ছে, যাতে তার ধারাবাহিক কাজের মধ্য দিয়ে সাংবিধানিক অধিকার সৃষ্টি না হয়, যাকে ভিত্তি করে কোর্টে কাছারিতে গিয়ে বলতে পারে এত বছর এক জায়গায় কাজ করছি, আমার চাকরিটা কেন নিয়মিত হচ্ছে না, নিয়মিত বেতন ভাতা কেন আমি পাবো না। এর থেকে যুবক যুবতীদেরকে সেখানে বঞ্চিত করবার জন্য এই নূতন কৌশল অবলম্বন করেছে। এমনকি সেনাবাহিনীতেও যারা বুক চিতিয়ে আমাদের দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আমাদের দেশের একতা, সংহতি, সার্বভৌমত্বকে বিনষ্ট করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে রক্ত ঢেলে দিয়ে শহীদের মৃত্যুবরণ করে যারা দেশের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসার নিদর্শন স্থাপন করার চেষ্টা করেন, সেই সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত আমাদের দেশের মধ্যে প্রতারণা চলছে। কৃষি আমাদের দেশের অর্থনীতির স্বাধীনতার ৭৮ বছর পরেও মূল ভিত্তি। সেই কৃষি গভীর এবং ব্যাপক সংকটের আবর্তে হাবুডুবু খাচ্ছে। কৃষি যদি সংকটাপন্ন হয়, কৃষকের জীবন সমস্যার সমাধান সুরাহা কোত্থেকে হবে? আপনার কৃষিতে কেন্দ্রীয় সরকারের যে বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছে, সারের ভর্তুকি বন্ধ করে দিয়েছে, উন্নত মানের বীজ বিতরণ বন্ধ করে দিয়েছে, সবচাইতে বড় কথা উৎপাদিত ফসল জমি বন্ধক রেখে অথবা স্ত্রীর সোনা দানা গয়না বন্ধক রেখে ধার করে টাকা নিয়ে ফসল ফলিয়ে যে প্রত্যাশা নিয়ে এই ফসল বাজারে নিয়ে যাচ্ছেন, সাধারণ কৃষক যখন বাজারে ফসল বিক্রি করতে যাচ্ছে, সে ন্যায্য দাম পাচ্ছে না, সরকার তাকে সাহায্য করতে আসছে না। এই কৃষকের ফসল উৎপাদনের যা খরচ, তার চাইতে কম দামে মধ্যবিত্ত ফরিয়ারা বড় বড় কোটিপতির কাছ থেকে টাকা নিয়ে বা তাদের পরিকল্পনার অঙ্গ হিসেবে তারাই টাকা দিয়ে মধ্যবিত্ত ফরিয়াদের বাজারে পাঠিয়ে স্বল্প দামে, কম দামে কৃষকদেরকে, যেহেতু তারা ধার ধানা করে টাকা নিয়েছেন, ফসল বিক্রি করে টাকা দেবেন, ফসল বিক্রি করতে না পারলে পর তার দানা পরিশোধ করতে পারবেন না, জমিটাই চলে যাবে, সোনা দানা ফিরিয়ে আনতে পারবেন না। যুবতী মেয়ে পাত্রস্থ করবার জন্য অপেক্ষা করছেন, কি করে তাকে পাত্রস্থ করবেন? বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন। সেই সময়ে কৃষকের পাশে সরকারটা দাঁড়াচ্ছে না। 3 মাস 4 মাস পর যখন সাধারণ কৃষকের হাতের ফসল শেষ, ফরিয়ারা অল্প দামে কিনে গুদামজাত করেছে, তখন সরকার বাজারে নামেন ফসল কিনবার জন্য। অর্থাৎ এটাও ঘুরিয়ে বড় বড় পুঁজিপতি যারা, মধ্যবিত্ত ফরিয়া যারা, তাদেরকে সাহায্য করার চেষ্টা হচ্ছে। এই তো আমাদের অবস্থা। গত বছরটা যেটা আমরা পেরিয়ে আসলাম, আমি যে এই 3টা মূল বিষয়ের কথা বলছি, তার একটারও সুরাহা হয়েছে, সমস্যা খানিকটা কমেছে, সাধারণ মানুষ একটু রেহাই পাচ্ছেন। কেউ বলতে পারবেন, আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টকে যারা সমর্থন করেন তাদের কাছেই প্রশ্ন করছি না, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে যারা পছন্দ করেন না, বিজেপি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যারা সাধারণ মানুষ সমর্থক ভোট দেন, তাদের কাছে এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা। বছর তো শেষ, এই যে পরিস্থিতিটা চলছে, শিক্ষা, স্বাস্থ্য, এটা জন্মগত অধিকার, এই দাবি নিয়ে ছোটবেলা থেকে স্কুলে যখন আমরা পড়ি, আন্দোলন সংগ্রাম আমরা শুরু করেছিলাম। বামফ্রন্ট সরকার আসার পর এই প্রশ্নে কি কি পদক্ষেপ নিয়েছে, সেই ফিরিস্তি দিয়ে আমি আপনাদের সময় নেব না। এই
শিক্ষা এবং স্বাস্থ্য এই ৭৮ বছরে সর্বজনের জন্য পৌঁছে দেওয়ার সরকারের দিক থেকে যে ভূমিকা নেওয়া দরকার ছিল তার পরিবর্তে উল্টো পথে যাচ্ছে। বেসরকারি পুঁজির হাতে শিক্ষা তুলে দিচ্ছে, বেসরকারি পুঁজির হাতে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিচ্ছে। ঔষধের যারা কারবারি প্রতিদিন ঔষধের দাম বাড়াচ্ছে। এদের টাকায় বিজেপি নির্বাচনী রঙ্গ করে এই যে ইলেকশন বন্ড দেখা গেছে, তথ্য যা বেরিয়েছে তাতে সবচেয়ে বেশি টাকা আমাদের দেশে যারা ঔষধ তৈরি করেন, এই ঔষধ তৈরি কারখানার যারা মালিক তারা কোটিপতি। ২,০০০-৫,০০০ টাকা দিয়ে তো ওষুধ তৈরির কারখানা করা যায় না। কোটি কোটি টাকার মালিক তারাই সবচেয়ে বেশি টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপিকে দিয়েছে। ইলেকশন বন্ডের ১০০ টাকার মধ্যে ৯৮ টাকা বিজেপির তহবিলে গেছে। সে কারণে এরা উসল করে নেয় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ওষুধের দাম বাড়িয়ে। এদের কেশাগ্র স্পর্শ করে না। তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ, আমরা যেখানে বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার সঙ্গে কাজ, আয়, উপার্জন, ক্রয় করবার ক্ষমতা, এই তো মানুষের জীবনের মূল চাহিদা। গত একটা বছর যে গেল তাতে কিন্তু এই সমস্যাগুলোর কোনো সুরাহান হয়নি, বরং এগুলি গভীর থেকে গভীরতর হয়েছে। এটা সমস্যা, সংকটের বোঝা মাথায় নিয়ে আমরা 2025 সালে পদার্পণ করতে যাচ্ছি। এটা মাথায় রাখার দরকার আছে। 2025 এটা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ঝড়ো বছর হিসাবে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষের সামনে আসছে। কারণ যে মূল কথাগুলো, সমস্যাগুলোর কথা এখানে বললাম, এগুলো তো ঘরে বসে থাকলে সমাধান হবে না, চুপ করে থাকলে সমাধান হবে না। ঠেলে দিচ্ছে পেছনের দিকে, পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঘরের বেড়াতে ঠেকে গেছে, আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। বাঁচতে হবে, অস্তিত্ব রক্ষা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই সমস্যার সুরাহা চাই, বিকল্প আছে। আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করি, আমরা শুধু 5 বছর পর মানুষের কাছে ভোটের জন্য যাই না, সারা বছর লড়াই করি। এবং এই সমস্যাগুলো শুধু সমস্যা হিসাবে উপস্থিত করছি না, কারণ কি আমরা বলি, এগুলো সুরাহা কিভাবে হতে পারে বলি, বিকল্প কি পথ হতে পারে বলি, এবং যে পথের কথা আমরা বলি, কেন্দ্রে রাজ্যে যারাই সরকার চালান, এগুলো তাদের করতে পারার মতো যে সামর্থ্য, এই সামর্থ্যের মধ্যেই রেখেই আমরা এই কথাগুলো বলবার চেষ্টা করি। এবং বিশেষ করে যেটা বলতে চাই, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে কেরালায়, পশ্চিমবাংলায়, ত্রিপুরায়, 3টে রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার, বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার হয়েছে। কেউ যদি জিজ্ঞেস করেন যে আপনারা যে এগুলো বলছেন, আপনাদের সরকার এই সমস্যাগুলো সুরাহা করার ক্ষেত্রে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পেরেছেন কিনা, বুকে হাত রেখে সাহসের সাথে মাথা উঁচু করে মানুষের চোখে চোখ রেখে মুখের দিকে তাকিয়ে আমরা বলতে পারি, সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে, কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও, নানা ধরনের চক্রান্ত, সমস্ত কিছু মোকাবেলা করে যে বিকল্প পথের কথা আমরা বলছি, যেটা দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের, রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, তার মধ্যে এই সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে এই মূল সমস্যাগুলো সুরাহা করার ক্ষেত্রে বামপন্থী ফ্রন্ট সরকারগুলো 3টে রাজ্যে, ত্রিপুরা সহ, কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে। সমস্যার সার্বিক সমাধান করতে না পারলেও মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের অনিচ্ছুক হাত থেকে দাবি আদায়ের জন্য আমাদের যে বিকল্প প্রস্তাব, এই প্রস্তাব বাস্তবায়নের জন্য তার উপর চাপ সৃষ্টি এবং রাজ্যের সীমাবদ্ধ ক্ষমতার ভিত্তিতে এই 3টে রাজ্যে, ত্রিপুরা সহ, বামফ্রন্ট সরকার কার্যকরী ভূমিকা নিয়েছে। শুধু পরামর্শ না, আমরা আমাদের ভাবনা চিন্তাগুলো
সীমাবদ্ধ ক্ষমতার চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে কার্যকরী করার মধ্য দিয়ে মানুষের সামনে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি যে করা যায়। কাজে এই কারণে বলছি, বামফ্রন্ট করুন বা না করুন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করুন বা না করুন, সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকতে গেলে পরে এই মৌলিক সমস্যাগুলো সুরাহা চাই। মানুষ মেনে নেবে না এই আক্রমণ, জনবিরোধী ভূমিকা। অল্প লোক বিত্তবান তাদের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত অর্থনীতিটাকে উন্মুক্ত করে দিয়েছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি। এটাকে ভারতবর্ষের মানুষ, ত্রিপুরার মানুষ আর কত সহ্য করবেন, মেনে নেবেন কেন? তাই বলছি 2025 আগামী প্রভাতে নূতন ইংরেজি বর্ষে আমরা পদার্পণ করব। মাথার উপর, পিঠের উপর এই সমস্যার পাহাড়, এই পাহাড়কে ছুঁড়ে ফেলে দিয়ে বেঁচে থাকার, অস্তিত্ব রক্ষার দাবি এই অনিচ্ছক কেন্দ্র রাজ্যের সরকারের হাত থেকে আদায় করবার জন্য বৃহত্তর লড়াইয়ের মানসিকতা, প্রস্তুতি নিয়ে এই নববর্ষে কিন্তু আমাদের পদার্পণ করতে হবে। বসে থাকলে চলবে না। এই কথাগুলো বলে আমি দু চারটা বিকল্প কথা আপনাদের সামনে বলবো। এই মূল সমস্যাগুলো নিয়ে এই যে নূতন যে সরকার হলো, 7 মাস 8 মাস হয়ে গেল, বা এরাই 10 বছর ভারতবর্ষকে শাসন করেছে, কার্যকরী কোনো ভূমিকা নাই। এরা এখন কি নিয়ে মাথা ঘামাচ্ছে? এক দেশ এক ভোট। এ নিয়ে আপনারা ভাবেন, চিন্তা করেন। আরে ভোট যখন আসে দেখব, লোকসভার ভোট লোকসভার সময় যখন ভোট হবে আমরা দেব, বিধানসভার ভোট যখন বিধানসভায় ভোট হবে আমরা দেব। এ নিয়ে কি সমস্যা? এখন তো ত্রিপুরার সমস্যা হচ্ছে ভোটই দিতে দিচ্ছে না। আমি সেটা পরে সুযোগ থাকলে বলবার চেষ্টা করব। ভারতবর্ষের মানুষ, সাধারণ বিজেপির সমর্থকরাও, তারাও কিন্তু এই সমস্যাগুলিতে ভুগছেন। তাদেরও প্রশ্ন, ত্রিপুরায় যারা বিজেপি করেন তাদেরও প্রশ্ন, কি কথা ছিল 18 নির্বাচনে, কি করছো তোমরা? তাহলে এই জায়গাটাতে দাঁড়িয়ে মানুষ যাতে এই বিষয় নিয়ে ভাবতে না পারে, চিন্তা করতে না পারে, দাবি উত্থাপন করতে না পারে, লড়াইয়ের ময়দানে নামতে না পারে, নূতন লোকদেরকে সমবেত করতে না পারে, ঐক্যবদ্ধ হতে না পারে, সরকারের উপর চাপ সৃষ্টি করতে না পারে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে এমন একটা বিষয় বাজারে ছেড়ে দাও যেটা তারাও জানে তাদের পক্ষে এই মুহূর্তে এমন কোনো শক্তি নাই এটা তারা বাস্তবায়িত করতে পারে। এক দেশ এক ভোট ছিল তো, স্বাধীনতার পর ভারতবর্ষে দীর্ঘদিন একটাই ভোট হতো, লোকসভায় বিধানসভায়। 67 সালের পর থেকে পাল্টে গেল। কেন পাল্টে গেল? কংগ্রেস কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাজ্যের সরকার 67 সালে কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে তাদের শাসিত 7টা রাজ্যে তাদের দলের সরকারকে সেখানে মানুষ ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে লড়াই সংগ্রামের ময়দানে। কংগ্রেস ভেঙেছে, একটা অংশ বেরিয়েছে, বাইরে যারা লড়াই করছেন তাদের সাথে হাত মিলিয়েছেন। না, এই সরকারকে বসিয়ে রেখে কিচ্ছু লাভ হবে না, পাল্টাও। এরপর থেকে ভারতবর্ষে রাজ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হচ্ছে, লোকসভার নির্বাচন হচ্ছে কেন্দ্রের জন্য। দেখা যাচ্ছে 5 বছর শেষ হওয়ার আগে লোকসভারও একাধিকবার নির্বাচন হচ্ছে, বিধানসভায়ও একাধিক 2বার 3বার পর্যন্ত নির্বাচন হচ্ছে। এগুলি কিসের লক্ষণ? সমস্যা, সংকট। মানুষ এগুলো সুরাহা চান, সমাধান চান। ভোটের সময় ভালো ভালো কথা, কেন্দ্রে রাজ্যের ক্ষমতায় বসে উল্টো পথে যাওয়া, মানুষ এটা মেনে নেবেন কেন? কাজেই এর জন্য শাসকরা দায়ী। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা নিয়ে মানুষ এখন ভাবছে না, তার জীবনের মূল সমস্যাগুলো সুরাহা চাইছেন, তখন এটা বাজারে ছেড়ে দিলেন। এটা করতে গেলে পর সংবিধান পাল্টাতে হবে। পাল্টাতে গেলে পর তার 17 থেকে 20টা মৌলিক বিষয়, যেটা তর্কাতীত, এগুলো নিয়ে বিতর্ক চলে না, এগুলো নিয়ে ভুটাভুটি চলে না, এগুলো বাদ দিয়ে আমাদের সংবিধানটা দাঁড়াতে পারবে না। সেই জায়গায় এমন কিছু বিষয়বস্তু উপস্থিত করে দেখা যাচ্ছে সেখানে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে একটা ভিন্ন ধরনের
বিতর্কের আবহাওয়া তারা তৈরি করবার চেষ্টা করছে। আসল উদ্দেশ্য কি? এর মধ্যে অন্য উদ্দেশ্য লুক্কায়িত আছে। একদিকে যেমন ক্ষুব্ধ বিক্ষুব্ধ মানুষের সংগ্রাম, এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, আরেকদিকে হচ্ছে এই যে ত্রিপুরায় চলছে, শুধু বিজেপি, তারাই দল করবে, তারাই মিছিল করবে, তারাই মিটিং করবে, তারাই সম্মেলন করবে, তাদেরই অফিস হবে, তাদেরই পতাকা থাকবে, তাদেরই ফেস্টুন থাকবে, আর কেউ না। সারা দেশটাকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করছে। এক দেশ, এক নেতা, এক ভাষা, এক ধর্ম, এক কৃষ্টি, এক সংস্কৃতি। কি ব্যাপার? এটা কি ফেসিবাদ বলে? মুখে ভোট, ভোটের অধিকার নাই। মুখে গণতন্ত্র, এটা শাসক দলের জন্য শুধু গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফেসিবাদী। এটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় স্বৈর শাসন ভারতবর্ষের বুকে তারা কায়েম করতে যাচ্ছে, চাইছে। পারবে কিনা পরের কথা। ভারতবর্ষের মানুষ তাদেরকে এটা করতে দেবে আমরা বিশ্বাস করি না। কমিউনিস্টরা, বামপন্থীরা মানুষ প্রতিরোধ করবে যে না, গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। নানা মত, নানা ভাবনা, নানা চিন্তা, নানা দল, নানা ভাষা, নানা বক্তব্য, নানা কর্মসূচি আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করব কোন কর্মসূচি গ্রহণ করব, কোনটা আমরা প্রত্যাখ্যান করব, কোন দলকে সমর্থন করব, কাকে ক্ষমতা থেকে হটাবো, কাকে আমরা সরকারে বসাবো, কাকে বসালে আমাদের সমস্যার সুরাহা হবে, তাদেরকেই আমরা তুলে এনে সরকারে বসাবো। এটাই তো গণতন্ত্র। এই জায়গাটায় আঘাত করতে চাইছে একদলীয় স্বৈরশাসন কায়েমের মধ্য দিয়ে। এই লক্ষ্যটা এক দেশ এক ভোটের নামে বাধ্যতা শুনলে মনে হবে খারাপ। কি ভিত্তিহীন যুক্তি উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ভারতবর্ষের মানুষ এতটা কম বুঝেন এটা মনে করার কিন্তু কারণ নেই। কাজেই এটা একটা ষড়যন্ত্র হচ্ছে। এর সাথে মিলিয়ে যেটা বলবো, তারা নির্বাচন যে প্রতিষ্ঠানটা করে, নির্বাচন কমিশন, যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কমিশনটা তৈরি হয়, বিজেপি সরকার এটাকে ধ্বংস করেছে। এটা বিজেপি দলের ইচ্ছার একটা পুতুল হয়ে গেছে। আমি বিস্তৃত যাচ্ছি না। এই নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে পড়ে, বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বসে যখন প্রশ্নগুলি করছে, কি ভোট হচ্ছে, জালিয়াতি হচ্ছে, রামের ভোট সামনে দিচ্ছে, বাক্স নিয়ে চলে যাচ্ছে, ইভিএম মেশিন নষ্ট করে দিচ্ছে, এই সমস্ত অভিযোগ যখন আসছে, তখন বলছে ঠিক আছে আমরা কতগুলি ব্যবস্থা নিচ্ছি। কি? ভোটের দিন ভোটের কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে, বাইরেও থাকবে ভেতরেও থাকবে। ভোটের দিন ভোটের কেন্দ্রে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকবে। ভোট যে হচ্ছে, কত ভোট প্রতি ঘন্টা পর পর কত হচ্ছে, মানুষ কি করে ভোট দিচ্ছেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাধা দিচ্ছে কিনা, একের ভোট আরেকজনে নিয়ে যাচ্ছে কিনা, এটা দেখতে পারবেন। আরেকটা কি, ভোটে যারা দাঁড়াচ্ছেন সব মানুষকে তো আমরা ভোটাররা চিনি না। তার নাম, ধাম, ঠিকানা, জায়গা, সম্পত্তি, তার অতীত, বর্তমান, মামলা মোকদ্দমা, কেমন ধরনের লোক তিনি দাঁড়ালেন, একটা লোককে ভোট দেবো এটা না জানে কি করে দেবো, বলে না তার ব্যবস্থা আমরা করব, তার জন্য আলাদা একটা ওয়েবসাইটের ব্যবস্থা করেছে। আমি এই তিনটা কথা বলছি। এগুলো এই সরকার আজ থেকে দিন 20 আগে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশন বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে বছর কয়েক আগে এই সুযোগগুলি অতিরিক্ত সংযোজন করেছিলেন। ইলেকশন কমিশন মোদী সরকারের কাছে আমাদের অসুবিধা হচ্ছে এগুলি রাখাতে, এগুলি বাতিল করো, বন্ধ করো, তারা কিন্তু কোনো প্রস্তাব পাঠায়নি। বিজেপি সরকার মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত নিয়ে এটা বাতিল করেছে এবং ইলেকশন কমিশনের কাছে পাঠিয়ে বলেছে এই যে সুযোগ সুবিধা ছিল এগুলো আমরা তুলে দিলাম। ভাবতে পারছেন এটা কিসের লক্ষণ? এটা শক্তি না, দুর্বলতার লক্ষণ। ভয় পাচ্ছেন তাদের যে প্রতারণা, প্রবঞ্চনা, জালিয়াতি,
এগুলি যত মানুষের কাছে যাবে, ত্রিপুরায় কি হচ্ছে ভারতবর্ষের সব মানুষ জানে না, ত্রিপুরার মানুষ জানে। যেখানে যেখানে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আগ্রহী মানুষ যারা খবর রাখার চেষ্টা করেন, ত্রিপুরার সম্পর্কে বুঝতে চান, তাদের একটা অংশ জানেন, সবাই তো জানে না। এরকমটা যখন দেশের সব জায়গায় করার চেষ্টা করছে, এই যে পদ্ধতিগুলো ব্যবস্থা করেছিল, এগুলির মাধ্যমে যখন মানুষ জানতে পারবেন যে তারা তো শুধু ত্রিপুরা না, সব জায়গায় এরকম কাণ্ড কারখানা করছে, তাহলে কিসের সরকার এটা? কেন তাকে আমরা ক্ষমতায় থাকতে দেব? মানুষই তো এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়বে, তাই এটাকে তারা বন্ধ করার চেষ্টা করেছে। মনে করবার কারণ নেই যে এটা একটা সাধারণ ব্যাপার, তুলে নিল, কি হলো, আগে ছিল না, এখন দিয়েছিল, তুলে নিয়েছে। আগে তো এরকম হতো না, আগে তো ভোট উৎসব ছিল, এখন তো ভোট হচ্ছে লুণ্ঠন, প্রতারণা। কাজে এই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছে। এটা কি আমাদের এই যে ভোটটা হয়ে গেল 24-এ, তারপরে এটা দেশের মানুষের সঙ্গে বড় সমস্যা, এই নিয়ে মানুষ বলবার চেষ্টা করছে। খাদ্য চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই, শিক্ষা চাই, স্বাস্থ্যের সুযোগ চাই, আয় চাই, উপার্জন চাই, মাথার উপর একটা ছাউনি চাই। এই নিয়ে এই সরকারের ভাবনা চিন্তা নাই। তাহলে কি ব্যাপার হলো? আমাদের সংবিধান 75 বছর হলো, তার 75 বছর পূর্তি উপলক্ষে পার্লামেন্টে আলোচনা, রাজ্যসভায় গিয়ে দেখা যাচ্ছে আম্বেদকরের বিরুদ্ধে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার গুজরাটে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এবং আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এই দুজন হাত ধরাধরি করে সেখানে দাঙ্গা সংগঠিত করেছেন এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সেখানে আক্রমণ কেন্দ্রীভূত করে কুতল করেছেন। কে জানে না, ঘৃণা বর্ষিত হয়েছে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে ভারতবর্ষের মুখে কালি লেপে দিয়েছিলেন। এখন তারাই কেন্দ্রের প্রধানমন্ত্রী, তারা স্বরাষ্ট্রমন্ত্রী। এই ভদ্রলোক রাজ্যসভায় গিয়ে এই সংবিধানের 75 বছর যখন পূর্তি, এটা আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে লোকসভায়, রাজ্যসভায়, সেখানে বিভিন্ন সাংসদরা প্রশ্ন তুলছেন, 75 বছর বলছেন, এটার পেটে পিঠে ছুরি চালাবার চেষ্টা করছেন, এটাকে বিনষ্ট করার চেষ্টা করছেন মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে। আপনাদের ভাবনা চিন্তার প্রতিফলন ঘটাতে নতুন ধরনের সংবিধান আপনারা তৈরি করবার চেষ্টা করছেন, আর এখানে মৌখিকভাবে আপনারা সংবিধানের 75তম বর্ষ পালন করছেন। এই যে কথাগুলো, এবং এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা তৈরি হয়েছিল 270-এর মতো প্রতিনিধি নিয়ে বিভিন্ন অংশের, তার মধ্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ছিলেন। তাকে সভাপতি করে ড্রাফট কমিটি তৈরি করার জন্য তার সেখানে কমিটি তৈরি করেছেন। এখন ড্রাফট তৈরি করে যখন উপস্থিত করলেন চূড়ান্ত করার জন্য, দেখা যাচ্ছে প্রথম থেকে আরএসএস এবং তাদের যে রাজনৈতিক দল আজকে যেটা বিজেপি, তখন তো তার নাম বিজেপি ছিল না, জনসংঘ, তাদের প্রতিনিধিরা ছিলেন। এরা মিলিতভাবে আরএসএস কে বাদ দিয়ে জনসংঘের কি বক্তব্য, বিজেপির কি বক্তব্য, সবাই জানেন যারা রাজনীতির সাধারণ খবর রাখার চেষ্টা করেন। তারা প্রথম থেকে এই সংবিধান যেটা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করছে। স্বাভাবিক, আরএসএস স্বাধীনতা সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না, ব্রিটিশের পায়ে তেল মেখেছে, জেলে নিয়েছিল কোন একটা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, করতে গেছে বলে সেখান থেকে হাতে পায়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে এবং শপথ নিয়েছেন আপনাদের বিরুদ্ধে কথা বলবো না, এগুলো বলে জেল থেকে বেরিয়ে এসছে। এরা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছে। এদেরকে প্রত্যাখ্যান করে ভারতবর্ষের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিতভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শেষ পর্যন্ত ভারতবর্ষের মাটি ছাড়া করতে বাধ্য করে ব্রিটিশ যাবার আগে একটা বিষবৃক্ষ রোপণ করে দেশটাকে ভাগ করে দিয়ে গেছে হিন্দুস্তান, পাকিস্তান। ক্ষতি করেছে আমাদের, উপায় নেই। এই আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের একটা অংশ ক্ষমতার প্রতি দুর্নিবার আকর্ষণ, সেই ক্ষমতার তত্ত্বে বসবার জন্য, গতিতে বসবার জন্য বিভাজনটাকেই মেনে নিয়েছে। আমরা কমিউনিস্ট এটাকে সমর্থন করিনি, আমাদের শক্তি তখন কম। এখন যখন সংবিধান তৈরি হচ্ছে,
এরা তো এই স্বাধীনতার সংগ্রামের বিরোধিতা করেছে, সংবিধান যখন তৈরি হচ্ছে তখন তার বিরোধিতা করছে। এরা কি চায়? মনোবাদী দৃষ্টিভঙ্গি, মনুসংহিতা। তার মূল কথা কি? চতুর্বর্ণে মানুষকে ভাগ করো, মুখ, হাত, আপনার মাথা, মুখ, হাত, পা, যত নিচের দিকে যাচ্ছে তত নিচের তলার মানুষ। কাজে এখানে দুটো মূল কথা এর মধ্যে তারা উপস্থিত করার চেষ্টা করেছে। মহিলারা তারা ঘরে থাকবে, তাদের কোনো অধিকার নাই, দাবি দেওয়া নাই, প্রতিবাদ নাই, আপত্তি নাই। তারা সুন্দরের পূজা করবেন, সন্তানের জন্ম দেবেন, মা হবেন, তাদের লালন পালন করবেন, কাপড় জামা কাচবেন, রান্না বাড়া করবেন, নিকানি করবেন, বাড়ির বাইরে যাবেন না, পুরুষের মুখে তর্ক করবেন না, স্বামীর সঙ্গে তর্ক করবেন না, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকা কি? মহিলাদের বাদ দিয়ে সমাজের কথা ভাবা যায়? বিবেকানন্দ বলেছেন, পাখিটা আকাশে ওড়ে তার দুটো পাখা নিয়ে। একটা পাখা যদি দুর্বল হয়, ভেঙে পড়ে, সেই পাখি তো আকাশে উঠতে পারে না। সেখানে তিনি বুঝাবার চেষ্টা করেছেন, পুরুষ শুধু সমস্ত ক্ষমতা অধিকার ভোগ করবেন, আর মহিলারা সেই পাখির ভাঙা পাখার মতো সমস্ত কিছু থেকে বঞ্চিত হবেন। সেই পাখি আকাশে উঠবে না এবং এই সমাজ এবং সভ্যতা এগোতে পারে না। উভয়কেই সমান অধিকার দিতে হবে। হিন্দু ধর্মের যে প্রধান প্রবর্তক বলা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে, হিন্দু ধর্মের যে মাহাত্ম্য, সেটা তো তিনিই নিয়ে গেছেন। আজকে দেখা যাচ্ছে হিন্দু হিন্দু বলে যারা ভারতবর্ষের মধ্যে ফেসিবাদী একটা ব্যবস্থা কায়েম করতে চাইছে, সেই শুরু থেকে মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেশের সংবিধানে মহিলাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। আর কে? দলিত অংশের মানুষ, তফসিলি, উপজাতি সহ সমাজের সবচেয়ে পেছনে পড়া অংশের মানুষ। এটা তারা তৈরি করেছে। এটা আগে আমাদের সমাজে ছিল না, সভ্যতার সংস্কৃতির মধ্যে ছিল না। এটা শোষকদের স্বার্থে ব্রাহ্মণ্য ভাবনা নিয়ে তাদেরকে সবার মাথার উপর রাখবেন, এই ধারণা নিয়ে শোষকদেরকে যাতে তারা পাহারা দিতে পারেন, এইভাবে তারা দৃষ্টিভঙ্গি নিয়ে দলিতদেরকে কোনো অধিকার নাই মানুষ বলে তারা মনে করতো না, পশুর সামিল করে তাদের উপর তারা নির্যাতন চালাতো। এই দুটো ভাবনা নিয়ে তারা সংবিধান তৈরি করতে চাইছেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকর প্রতিবাদ করেছেন, তীব্রভাবে প্রতিরোধ করে তুলেছেন, যুক্তি দিয়ে তাদের সমস্ত উত্থাপিত প্রতিক্রিয়াশীল ভাবনাগুলিকে খণ্ডিত বিখণ্ডিত করেছে এবং তারা বিচ্ছিন্ন হয়েছে। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে এই যে খসড়া গৃহীত হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি, দেশে এটা লাগু হয়েছে। তাহলে এই 75 বছর বর্ষে যখন আলোচনা হচ্ছে, বারবার এই প্রশ্নগুলি যখন তুলছেন, সহ্য করতে পারছেন না, যন্ত্রণায় কাতর হয়ে পাল্টা আক্রমণ করলেন ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে কুৎসিতভাবে। এটা মনোবাদী দৃষ্টি নিয়ে সংবিধান করতে পারলেন না। দলিতদের প্রতিনিধি, দলিতদের মানে বলা যায় মাথার মণি ডক্টর বাবা সাহেব আম্বেদকর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তার নাম বারবার করছে, তার জন্য আমরা পারলাম না, কাজে তাকেই আক্রমণ করে দিলেন। কি ব্যাপার? এটার মধ্যে তাদের মূল যে মানে গোপন ভাবনাটা, সেটা হচ্ছে তারা তো দলিতদের বিরুদ্ধে, তফসিলিদের বিরুদ্ধে, উপজাতিদের বিরুদ্ধে, অফিসের মধ্যেও যারা একেবারে পিছনে পড়ে তাদের বিরুদ্ধে, মুখে তারা যাই বলুক। এটার বিরুদ্ধে সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে। গতকাল 30শে ডিসেম্বর বামপন্থীদের 5টা দলের আহ্বানে সারা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে, আমাদের রাজ্য, আপনারা গতকালকে করেননি, আজকে আমরা সেই কারণে আমি কথাগুলি বলছি, আমরা আজকে এখানে পালন করছি। এই বিষয় বিভিন্ন জায়গায় শত শত মানুষ প্রতিবাদে বেরিয়েছেন যে আম্বেদকরের বিরুদ্ধে আক্রমণ, দলিতদের বিরুদ্ধে আক্রমণ, আমাদের সংবিধানের যে গণতান্ত্রিক কাঠামো তার বিরুদ্ধে আক্রমণ। এটা ফেসিবাদী দৃষ্টি নিয়ে, একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্য নিয়ে এটাকে তছনছ করার যে ষড়যন্ত্র করে এই বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে, সেই লক্ষ্য নিয়ে তারা এটা করবার চেষ্টা করছে। এই তো ওয়াকফ
পরম্পরাগতভাবে তারা যে সম্পত্তির মালিকানা ভোগ করতেন, এটা মুসলিম অংশের জনগণের নেতৃত্বে ওয়াকফ বোর্ড সারা দেশে রাজ্যে রাজ্যে। কিন্তু তাদের যে সম্পত্তি, জায়গা জমি যাই আছে, এটা শুধু মুসলিমদের স্বার্থে তারা ব্যবহার করেছেন, ঘটনাটা তো না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমাজের স্বার্থে স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, বাজার হবে, হাট হবে, মোটর স্ট্যান্ড হবে, বেকারদের জন্য ব্যবসা বাণিজ্যের স্টল হবে, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করবে, কাজ পাবে, মাথা উঁচু করে দাঁড়াবার একটা ব্যবস্থা হবে। এই দৃষ্টি নিয়ে ওয়াকফের সম্পত্তি কিন্তু তারা ব্যবহার করতেন। এটাও বিজেপির সহ্য হচ্ছে না, আরএসএস এর সহ্য হচ্ছে না। একদিকে এদের উপর আক্রমণ কেন্দ্রীভূত করছে। দাঙ্গা কি? দাঙ্গা তো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে হয়, এটা একতরফা আক্রমণ মুসলিমদের বিরুদ্ধে। এখন এটা শুধু মুসলিম না, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্টের বিরুদ্ধে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। যারা খবর রাখেন তারা জানেন, আমি সংক্ষেপে এটা উল্লেখ করার চেষ্টা করলাম। এখন এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপর তার যে মালিকানা, ব্যক্তিগত মালিকানা না, এটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, পরাধীন ভারতবর্ষ থেকে চলে আসছে, এই ৭৮ বছর যাবৎ চলছে। এ নিয়ে তো কারোর কোনো প্রশ্ন ছিল না। হঠাৎ করে এই আইন সংশোধন করে জমিটার দিকে লোলভ দৃষ্টি বড় বড় যারা পুঁজিপতি, কোটিপতি, শিল্প কল কারখানা কুক্ষিগত করে মানুষকে লুণ্ঠন করছে। এখন তাদের নজর গেছে কৃষির দিকে, গ্রামের জমির দিকে। কেন্দ্রের সরকারকে বলছে, তারা তো শুনতে বাধ্য, কারণ তাদের টাকায় তারা ভোটরঙ্গ করে, যে এই আইনটা সংশোধন করো, ওই জমিতে আমরা ঢুকবো, এই জমি আমরা চাই। কিসের ওয়াকফ? বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো, আমি এখানে ৩-৪টা বিষয় উল্লেখ করার চেষ্টা করলাম, খুব বেশি কিছুতে যাচ্ছি না। এগুলি কি আমাদের এই মুহূর্তের সমস্যা? এগুলো আমাদের মধ্যে কোনো অসুবিধা তৈরি করেছে? এগুলো ইচ্ছাকৃতভাবে একটা নিকৃষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে বিভ্রান্ত করার জন্য, বিপদগামী করার জন্য তারা এগুলি করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ৭-৮ মাসের ব্যবধানে খবর যারা রাখেন তারা দেখছেন মানুষ রাস্তায় নামছে, কৃষক আবার মাঠে নামছে, শ্রমিক লড়াই করছেন, কলে কারখানায় শিক্ষক কারণী কর্মচারী তারা প্রতিবাদ ধ্বনিত করছে। ছাত্র, এটা বিশ্ববিদ্যালয়ের হোক, কলেজের হোক, তারা রাজ্যে রাজ্যে এই যে শিক্ষানীতি গরিবের স্বার্থের পরিপন্থী, ধনীর ছেলে মেয়েদের পড়ার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা, অল্প লোক শিখবে, বাকিরা নিরক্ষর থাকবে, মূর্খ থাকবে, তাদেরকে আমরা স্বল্প দামে কিনে নেব, ধনীদের মজুরির পাহাড়কে পর্বতে পরিণত করবার জন্য তারা শ্রমদান করবে, এই লক্ষ্য নিয়ে এর বিরুদ্ধে লড়াই হচ্ছে। যুব আন্দোলন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখছেন প্রায় প্রতিদিন দাবি কটা, দুটো দাবি। কাজ চাই, শূন্যপদ পূরণ করো, আইনের শাসন ফিরিয়ে আনো, দেশামুক্ত করো ত্রিপুরাকে, যুবকদেরকে তোমরা সর্বনাশ করে দিচ্ছ, মায়েদের বোনদের উপর আক্রমণ বন্ধ করে। এই তো দাবি। দেখা যাচ্ছে মহকুমায় মহকুমায়, অঞ্চলে অঞ্চলে এই সমস্ত আক্রমণ প্রতিহত করে, মোকাবেলা করে, উপেক্ষা করে আমাদের যুবকরা সেখানে বেরিয়ে আসবার চেষ্টা করছেন। সারা ভারতবর্ষে সব রাজ্যে সমান না হলো, কোনো কোনো রাজ্যে তারাও কিন্তু সেখানে ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন। কাজে এটি হচ্ছে জীবনের অভিজ্ঞতা। কতদিন সহ্য করবেন? কাজে এই যে আমি বলবার চেষ্টা করলাম, 2025 লড়াইয়ের সংগ্রামের নূতন বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এটা সারা দেশ এবং ত্রিপুরা। কাজে এই লড়াইটাকে আগামী দিনে তীব্র করতে হবে। মানুষ মাঠে নামতে শুরু করেছেন। আমাদের ত্রিপুরার অবস্থাটা কি? সরকার কোথায়? সরকার থাকলে জিনিসের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি হয়, রেগার কাজের মজুরি পায় না, কাজই নেই। 3 মাস পর যখন মজুরি তুলতে যান, মন্ডলের লোকরা তার উপর থাবা বিস্তার করে, মন্ডলের লোকরা কাজ না করে রেগার মজুরি পাচ্ছেন। আপনি কাজ করে সব মজুরি ঠিক মতো হাতে নিতে পারছেন না, সবাইকে কাজও দিচ্ছে না, নগরও তাই হচ্ছে। সরকারের 20টা-22টা দপ্তর, রাস্তাঘাট, জল কল ইত্যাদি উন্নয়নমূলক কাজ এগুলি করে, এগুলির মাধ্যমে হাজার লাখ মানুষ রেগা এবং টুয়েপের কাজ ছাড়া বামফ্রন্ট সরকারের সময়
এই দপ্তরগুলির কাজের মধ্য দিয়ে হাজার লক্ষ মানুষকে আমরা সেখানে কাজের ব্যবস্থা করতাম এবং অনেক কাজে টাকাও পেতেন, চাউলও পেতেন। আমরা দেখেছি শেষের দিকে মানুষ চাল বাজারে বাড়িতে নিতেন না, এটা বাজারেই বিক্রি করে চলে যেতেন, এই টাকা ব্যাংকে রাখতেন, কারণ তার অনাহার নাই, অর্ধাহার নাই, অনাহার মৃত্যু নাই, সন্তান বিক্রি নাই। এই তো অভিজ্ঞতা। আজকে ত্রিপুরায় কি চলছে? অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রাজ্যান্তরিত হওয়া, এবং ট্রাইবেল এলাকা, মুসলিম এলাকায় সবচেয়ে বেশি হচ্ছে। বাইরে যাচ্ছে 10 থেকে 12,000 টাকা মজুরি পায়, খাবে না, ঘরের ভাড়া দেবে, বাড়িতে কি টাকা পাঠাবে, এর মধ্যে মারা যাচ্ছে। সেই ছেলেকে মা বাবা বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না। গ্রামের মানুষ যখন দেখছে কান্নার রোল কি হয়েছে, যখন বলছে ছেলেটা গেছে, মারা গেছে, তাকে কি করে আনবো, পয়সা নাই তো। গ্রামের মানুষ চাঁদা টাদা তুলে 2-1টা জায়গায় মৃতদেহ হয়তো ফিরিয়ে এনেছে, সবার ক্ষেত্রে এটা হচ্ছে না। এই তো ত্রিপুরা। তাহলে কি সরকার এটা? কোথায় সরকার এটা? একে সরকার বলবেন? ওরা জগৎ চালাচ্ছে, লুটের রাজত্ব চলছে। কমরেড অঘোর দেববর্মা বিস্তৃতভাবে বলেছেন, আমি সেখানে যাচ্ছি না। 18-র পর থেকে ভোট নাই, মুখ্যমন্ত্রী নিজেই জানেন। দুবার তার যে ভোট হলো, কিভাবে তিনি জয়যুক্ত হয়েছেন আমি নাইবা বললাম। ধর্মনগরে আপনারা ভোট দিতে পারেন না, এটাই ত্রিপুরার দস্তুর হয়ে গেছে বিজেপি শাসনে। কিভাবে এই সরকারটাকে বরদাস্ত করবেন ত্রিপুরার মানুষ? মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে। তীব্রামাথা বলছিলেন কমরেড অঘোর দেববর্মা, উপজাতির দরদি সেজে বিজেপির সঙ্গে তলে তলে সলা পরামর্শ করে বামপন্থীদের আটকাবার জন্য ভোট এবং বিধানসভার আসন দখল করে তারা আজকে দেখা যাচ্ছে বিজেপির যে অরাজকতা, এডিসিতে তীব্রামাথার নেতৃত্বে তার চাইতেও বেশি অরাজকতা করছে। এডিসির কর্মচারীরা মাসের শেষে প্রথম সপ্তাহে কবে বেতন পাবেন তারা জানেন না, এইরকম একটা জায়গায় নিয়ে গেছে। বিজেপি জানে এই যে ভোট 2023-এর নির্বাচনে 51 থেকে 39 হলো, এটা আসল ভোট না। তাদের ভোট 20 থেকে 22-এর বেশি না, বাকি ভোট জালিয়াতি করে। পার্লামেন্ট মানুষ ভোটই দিতে পারলেন না ঠিক মতো, জবরদস্তি করে আপনার ভোট কেড়ে নিয়ে তারা তাদের লোককে দিয়ে, মাসলম্যান দিয়ে, আপনার বাইক বাহিনী দিয়ে সেই ভোট তাদের বাক্সে তারা ঢুকবার চেষ্টা করেছে, ইভিএম মেশিন দিয়ে। তারা জানে এবং তারা বুঝতে পারছে এইভাবে তো বেশি দিন চলবে না। এই যে বলছিলেন লুট চলছে A to Z, মাথায় ঢুকেছে। এই করে তো দুবার কাটিয়ে দিলাম, পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা, লোকসভার পরেও বিধানসভার উপনির্বাচন, তারপরের পঞ্চায়েত। কিন্তু এরপরে কি হবে? মানুষ তো প্রতিবাদ করতে শুরু করেছে। 23-এর নির্বাচনে তো বিজেপি মাত্র 22 থেকে 23টা প্রকৃত ভোট, বাকি তো জালিয়াতির ভোট। তীব্রামাথা 20টা ট্রাইবেল আসনে দাঁড়িয়েছে, ঠিক আছে, এ নিয়ে কারোর বক্তব্য নাই। বাকি যে 22টা আসনে দাঁড়ালো, ট্রাইবেল ভোট আছে ওখানে, এ ভোট বিজেপিতে যাবে না, ক্ষুব্ধ হয়েছেন মানুষ। এটা ওখান থেকে ঘুরে বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দিকে যাবে, তারাই সরকার তৈরি করবে। আটকাতে হবে। টিউজা যেমন বামফ্রন্টের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসবাদীদের মাথায় ঘাড়ে চেপে সরকার দখল করে লুণ্ঠনের রাজত্ব, আধা ফিসেশ্বরী সন্ত্রাস কায়েম করেছে, তীব্রামাথা তাই করেছে। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এরা এখন কি করছে? কমরেড অঘোর উল্লেখ করার চেষ্টা করেছিলেন, কৌশল নিয়েছে। মানুষের সমস্যা টমস্যা নিয়ে ভাববার দরকার নাই, তাদের মনতুষ্টি করার জন্য তো চিন্তা ভাবনা করার দরকার নাই। আমরা নাচবো, গাইবো, ফুর্তি করব, কোটি কোটি টাকা খরচ করব। মানুষ যদি প্রশ্ন তোলেন তাদের বিরুদ্ধে মিছিল করব, প্রতিবাদ করব, মিথ্যা তথ্য উপস্থিত করে বিকৃত করার চেষ্টা করব। কিন্তু এতে কি সত্যটা লুকানো যায়? তাদের ইচ্ছা মতো চাঁদকে যদি সূর্য, সূর্যকে যদি চাঁদ বলে, আমের গাছে আমকে দেখে যে বলে এটাই কাঁঠাল, মানুষ মানবে কেন? মানুষকে এত বোকা নাকি? কাজে এই জায়গাতে কৌশল হচ্ছে লুটো চলবে, দায়িত্বও পালন করবো না, মানুষের পাশেও দাঁড়াবার চেষ্টা। এই যে গত 41 বছরের মধ্যে এত বড় আপনার বন্যা হয়ে গেল, 39 জন মানুষ প্রাণ হারালেন, হাজার হাজার বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে, কৃষি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
মৎস্য চাষ কৃষির মধ্যে পড়ে, পশুপালন কৃষির মধ্যে পড়ে, সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে। কোথায় সরকার? পাশে দাঁড়াচ্ছে বামফ্রন্ট সরকার। 48 ঘন্টার মধ্যে বিপন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করতেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন সামনের দিনে জালিয়াতি করে ভেবে জেতার চিন্তা আমরা করছি বটে, কিন্তু কতটা করা যাবে সমস্যা আছে। মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে কত, তাহলে কি করতে হবে? ভাগ করো। বিজেপি দায়িত্ব নিয়েছে আরএসএসকে পেছনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে বিভুর। এটা ব্যাখ্যা করার দরকার আছে আপনাদের কাছে, মায়ের কাছে বাসির গল্প বলার দরকার। কদমতলাতে কি হয়েছে দুর্গাপূজার সময়, কি হয়েছে আপনারা জানেন। সারা ত্রিপুরার মানুষের কাছে, দেশের মানুষের কাছে আমরাই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথম ঘটনা পরিকল্পিত না, ঘটনা ঘটে যাওয়ার পর এটা স্বতঃস্ফূর্ত ঘটনা, তাকে তারা কাজে লাগিয়ে আপনার ধর্মনগর শহর থেকে কিছু লোককে জড়ো করে গাড়িতে বুঝাই করে সন্ধ্যার অন্ধকারে পাঠিয়ে এমনকি সংখ্যালঘুদের উপাসনা স্থল পর্যন্ত আগুন দিয়ে দগ্ধ করার চেষ্টা করেছে। দোকানপাট লুট, এগুলি তো বলে শেষ করা যাবে না। আমরা গিয়েছিলাম 22 দিন পর, আমরা গিয়েছিলাম। শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে এসছেন, আমাদের কাছে কোনো সাহায্য চাইনি। চোখের জলে বুক ভাসিয়ে বলছেন আপনারা এসছেন, আপনারাই আসছেন খবর দিতে, আমরা জানি আপনারা আসবেন, আপনাদের আসতে দিচ্ছে না। এটাই আমাদের ভরসা, এটাই আমাদের ভরসা, এটাই মানুষের ভাবনা। এই কাজটা করছে আরএসএস এর নেতৃত্বে বিজেপি। আর উপজাতি থেকে অনুপজাতি, এক থেকে অপরকে আলাদা করো, কারণ এই উভয়াংশের গণতান্ত্রিক সংগ্রামী ঐক্যই সামন্ত শোষণের অবসান, কংগ্রেস শাসনের অবসান, সন্ত্রাসবাদ মোকাবেলা, বামফ্রন্ট সরকার তৈরি, বিকল্প ত্রিপুরার গোড়ার দিকে নিয়ে যাওয়া। এই যে জায়গাটা, এই ঐক্যটাকে দুর্বল করতে না পারলে, একটা থেকে আরেকটাকে আলাদা করতে না পারলে, এরা যেভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, এদের দমানো যাচ্ছে না, এদেরকে সেখানে আবদ্ধ রাখতে চাইছে পারছি না আমরা। এরা বেরোবার চেষ্টা করছে, মানুষকে সংগঠিত করছে এবং মানুষ তুষের আগুনের মতো জ্বলছে। এটাকে নষ্ট করতে গেলে পরে ট্রাইবেল আলাদা, নন ট্রাইবেল আলাদা, এবং নন ট্রাইবেল মানে মূলত তাদের লক্ষ্য হচ্ছে বাঙালি। এইভাবে বিজেপি তীব্রামথা দায়িত্ব ভাগ করে নিয়ে মানুষের মধ্যে বিভাজনের দুষ্ট খেলা, নোংরা খেলা, ঘৃণ্য খেলা খেলবার চেষ্টা করছে। একে তো প্রতিরোধ করতে হবে, না হলে তো আপনার আমার জীবনের যে মূল সমস্যাগুলো, এগুলো সমাধান কি করে হবে? অভিজ্ঞতা কি মানুষের? রাজন্য শাসন মানুষ দেখেছেন, পুরনো মানুষ যারা, নতুনরা তো এগুলি খবর রাখার চেষ্টা করেন না। এখন যিনি তীব্রাবধান লেখা নেতা রাজবাড়ির নাম ব্যবহার করে, কোথায় রাজা বলুন তো? সে আলখাল্লা গায়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তার মধ্যে মূলত নবীন প্রজন্মের ছেলেরা মেয়েরা, যারা অধিকাংশ মিশনারি স্কুলে কলেজে পড়াশোনা করে এসছে, ওখানে তো এমনি মাথা সাফ করার চেষ্টা হয় কমিউনিস্টের বিরুদ্ধে বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে। এরা এখন বুঝতে শুরু করেছে কি ভুল করেছে। কাজে সেই সামন্ত শোষণের অবসান, গণতান্ত্রিক আন্দোলন, সেখানে কমিউনিস্ট পার্টির শক্তি এটা মারাত্মক বড় ছিল তা না, ভূমিকা নিয়েছে। তারপর 30-32 বছর কংগ্রেসের দুঃশাসন, কেন্দ্রীয় কংগ্রেস, রাজ্য কংগ্রেস করেছে ত্রিপুরার কিছু উন্নয়ন, করেছে আপনাদের ধর্মনগরের উন্নয়নের জন্য কোন পরিকল্পনা, দীর্ঘ পরিকল্পনা, মাঝারি পরিকল্পনা, ছোট সময়ের, অল্প সময়ের কোনো পরিকল্পনা নাই। সুযোগ ছিল, তারপরেই তো বামফ্রন্ট সরকার আপনারা আনলেন জরুরি অবস্থা মোকাবেলা করে। মানুষের যে পরিবর্তন এটা লহমার মধ্যে হয়ে যায়। জরুরি অবস্থার পর প্রথম লোকসভা নির্বাচন, বামফ্রন্টের প্রার্থী নৃপেন চক্রবর্তী তার জামানত জব্দ হয়ে যাওয়ার মতো অবস্থা, বিধানসভার বিরোধী দলের নেতা। তারপর কংগ্রেস ভাঙল, সিএমডি সিপিআইএম এর সরকার ভাঙলাই সরকার, কারণ যেহেতু সিএমডি প্রতিশ্রুতি রক্ষা করছে না, সিপিআইএম বলল প্রতিশ্রুতি রক্ষা না করলে এই সরকার আমরা কেন থাকবো, বেরিয়ে আসলো, ভেঙে পড়লো। সিএমডি ভাঙলো, কংগ্রেস থেকে যারা গেল তারা গিয়ে জনতা দল তৈরি করে, জনতা পার্টি তৈরি করে আবার সিপিআইএমকে অনুরোধ করলো। সিপিআইএমের মধ্যে আপত্তি ছিল, বিরোধ ছিল, শেষ পর্যন্ত একটা জায়গায় আসলো। মানুষও চাইছেন না আরেকটা সরকার হোক, দেখি না কি হয়। হলো সেই সরকার। আবার 3 মাস পরে সিপিআইএম বলল যে না, সিএফডির সাথে সরকার করে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, জনতা পার্টির সঙ্গে সরকার করে একই অভিজ্ঞতা,
সিপির মতোই জনতা পার্টির লোকরা বলতে আরম্ভ করলেন, তারা তো পুরনো কংগ্রেস। তারা বললেন সরকার তৈরি করার সময় এরকম অনেক বড় বড় কথা বলতে হয়, অনেক কিছু প্রতিশ্রুতি দিতে হয়, সরকারে গিয়ে আমরা আমাদের মতো কাজ করব, আমাদের দৃষ্টিভঙ্গি শ্রেণী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রতিশ্রুতি রূপায়ণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো সিপিআই বলছে তাহলে আপনারা থাকুন এই সরকার নিয়ে, আমরা এই সরকারে নাই। বেরিয়ে আসে রাজ্যপালের কাছে দাবি করলেন ভাঙাই বিধানসভা, রাষ্ট্রপতি শাসন হবে, যদিও আমরা রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে, কিন্তু কোনো উপায় নাই। তারপর নূতন করে ভোটে যাও। ভোট আসলো, সেই ভোটে 60 আসনে 56 আসন বামপন্থী ফ্রন্ট জিতল। আমি কথাটা বলছি কেন? মানুষের ভাবে চিন্তা করে লড়াই অংশগ্রহণ করে দুদুল্যমানতা থাকে, দ্বিমত থাকে, কিন্তু সেই মানুষ চট করে অভিজ্ঞতার নির্যাসকে একটা জায়গায় করতে পারলে লহমায় মৌলিক গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত সিদ্ধান্ত গ্রহণ করে। এই ত্রিপুরার অতীত ইতিহাস এই কারণে আমি উল্লেখ করে আপনাদের বলতে চাইলাম যে কিভাবে যারা লোকসভায় জামানত হারাবার মুখে তারাই কিন্তু সরকার তৈরি করে 8 মাস 9 মাসের ব্যবধানে, এবং যার জামানত যাওয়ার কথা তিনি মুখ্যমন্ত্রী হন, নিবেদ চক্রবর্তী। তাহলে আপনারা দেখেছেন সামন্ত শাসন, কংগ্রেসের শাসন, সন্ত্রাসবাদ, কংগ্রেস এবং টিউজেস যারা লালনা সাধারণ বলে উপজাতিদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তারপর এই সাদার পেটে ঢুকে লালের বিরুদ্ধে লড়াই করতে সন্ত্রাসবাদী তৈরি করে তাদের কাঁধে চেপে সরকার তৈরি করে আধা পিসি শরীর সন্ত্রাস কায়েম করেছে, লুণ্ঠনের রাজত্ব। পঞ্চায়েত ভেঙেছে, নগর ভেঙেছে, কোঅপারেটিভ ভেঙেছে, কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংসদ ভেঙেছে, মানে সেখানে অরাজকতা। সেই কারণে আমরা বলেছিলাম আধা পিসির শরীর সন্ত্রাস। মানুষ পরাস্ত করেছে, আবার বামফ্রন্টকে সরকার এনেছে 25 বছর একটানা। আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকার তো দাবি করে না যে আমরা সব সমস্যার সমাধান করেছি, সামর্থ্যের সীমাবদ্ধতা মানুষের কাছে বুঝিয়ে বলার চেষ্টা করেছে, যা আমরা করতে পারি করছে, যেটা করতে গেলে কেন্দ্রের সাহায্য লাগে কেন্দ্র সাহায্য করছে না। কি আগের কংগ্রেস সরকার, কি বিজেপি সরকার? এটা একটা লড়াই, মন্ত্রিসভা, সরকার এবং জনগণ একসাথে লড়বো, চলুন আমরা এগিয়ে যাই। সেই লড়াই করেই কিন্তু আমরা মানুষকে সাথে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। প্রলোভনের ফাঁদ পেতে কেন্দ্রের সরকার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দিলেন। তো অনেকদিন বামফ্রন্টকে ভোট সরকার তারা চালিয়েছে, তারা কিন্তু বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কোনো আঙুল তুলে বলতে পারেনি। দুর্নীতির সরকার, জনবিরোধী সরকার, মানুষের জন্য কাজ করেনি এমন সরকার কেন তাকে রাখবেন, এ কথা একবারের জন্য বলেননি। কি বলেছেন প্রধানমন্ত্রী? সেদিনও তিনি প্রধানমন্ত্রী, আজকেও তিনি প্রধানমন্ত্রী। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন বিজেপির সভাপতি। তারাই তো সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, কোটি কোটি টাকা খরচ করেছেন। একবার আমাদের দিয়ে দেখুন, একবার পরিবর্তন করুন, চলো পাল্টাই স্লোগান তারা তুললেন। এখন মানুষ দেখছেন এই 6 বছর 7 বছর হয়েছে। তাহলে সব দেখার পর আপনার অভিজ্ঞতা কি? আপনার অভিজ্ঞতা কি? সামন্ত শোষণ থেকে, রাজন্য শাসন থেকে, এই আরএসএস এর নিয়ন্ত্রিত বিজেপি, তীব্রামতা আইপিএফটির সরকার, কোন দল ত্রিপুরায় বাকি নেই যারা কোনো না কোনো সময়ে কোনো না কোনো সরকার অংশীদার হয়েছেন। আনন্দমার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন, তারা সংগঠন তৈরি করেছিল আমরা বাঙালি, তার সাথে অস্ত্র তুলে দিয়ে ট্রাইবেল বিরুদ্ধে খেপিয়ে দিয়ে দাঙ্গার আগুনকে তারা তুষের আগুনের মতো বাঁচিয়ে রাখবার চেষ্টা করেছে। এরা কোনো সরকারে যায়নি, কিন্তু পরোক্ষে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের বিরুদ্ধে এরা কংগ্রেসের সমর্থন করেছে। এখন অঘোষিতভাবে বিজেপিকে সমর্থন করছে, সাহায্য করছে, যাতে বামফ্রন্ট আবার সরকার আসতে না পারে। আটকাতে পারবে তারা। এই জায়গাটাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জীবনের যে সমস্যা, যে জ্বলন্ত সমস্যা, এখান থেকে বেরোতে গেলে পর লড়তে হবে, মাঠে নামতে হবে, নতুন মানুষকে জাগাতে হবে, সংগঠিত করতে হবে, এবং এই অভিজ্ঞতাকে পাথেয় করে সামনের দিনে এই সমস্যাগুলো সবার জন্য বিকল্প কি আপনারা ঠিক করবেন। আমরা কেন বলবো? জীবনের অভিজ্ঞতাই তো মানুষের শ্রেষ্ঠ শিক্ষা। বক্তৃতা দিয়ে সবসময় সব জিনিস বোঝানো যায় না। মানুষ যে চাক্ষুষ করেন, প্রত্যক্ষভাবে মানুষ যে শেখেন, সেটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং শিক্ষক। কাজে এই কারণে কথাগুলো আমি আপনাদের সামনে তুলবার চেষ্টা করলাম। বর্ষ শেষের দিনে, নূতন বর্ষে পদার্পণের আগে একটু সময় বেশি নিলাম। এই কথাগুলো না বললে অনেকদিন পর মিটিংই তো করতে দিতে চায় না, হলেই দিতেছে না। আর তোমরা তোমাদের মানে এতে কৃতিত্বকে, হলে তো বামফ্রন্ট সরকারের সময় হয়েছে,
সেই সময় তো তোমাদের এই হল ব্যবহার করতে কেউ বাধা দেয়নি। কি কাণ্ড বলুন তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে যেটা বলবো, এই অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে সামনের দিনে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। এই আন্দোলন গড়ে তুলতে গেলে পরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য চাই, উপজাতি অনুপজাতি ঐক্য চাই। এ শুধু স্লোগান না, মানুষের জীবনের এখন যে সমস্যাগুলো আছে, যে 4টা 5টা 6টা 7টা কথা বললাম, একে ভিত্তি করে লড়াই ছাড়া শুধু স্লোগান দিয়ে ঐক্য হয় না। ঐক্যের স্লোগান থাকবে, কিন্তু লড়াইয়ের ময়দানে নামবো। সংখ্যা অল্প দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে বিস্তার লাভ করবে, তার মধ্য দিয়ে দাবি আদায়ের সংগ্রামে এগোবে, ঐক্য সুদৃঢ় হবে। চোখের মনির মতো এই ঐক্যকে রক্ষা করে মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে সামনের দিনে আমাদের এগিয়ে যেতে হবে। এই বিষয় যে জেলা সম্মেলন কিছুক্ষণ পর আরম্ভ হবে, আরও বিস্তৃত পরিসরে তারা কথা বলবেন। এখান থেকে সিদ্ধান্ত নিয়ে তারা বেরোবেন। আপনাদের কাছে জেলা নূতন যে কমিটি তৈরি হবে, তাদের সিদ্ধান্ত উপস্থিত করে আপনাদের কাছে তারা আবেদন জানাবেন। আপনাদের স্বার্থে, আমাদের জেলার স্বার্থে, রাজ্যের স্বার্থে এই বিষয়গুলোকে সামনে রেখে লড়াই আমরা করতে চাই। লড়াই শুধু জেলা কেন্দ্র, মহকুমা কেন্দ্র না, গ্রাম থেকে গ্রামান্তরে আমরা নিয়ে যেতে চাই, অঞ্চলে অঞ্চলে নিয়ে যেতে চাই। ওখান থেকে লড়াইটা উঠতে উঠতে জেলাতে আসবে, জেলা থেকে রাজ্য কেন্দ্রে যাবে। এই পদ্ধতিতে এখন যেটা চলছে, আগরতলায় মিছিল চলো যাই, কিন্তু ধর্মনগরে মিছিল যাব না, চেহারা দেখবে। আর কত মুখ লুকিয়ে রেখে অস্তিত্ব রক্ষা করতে পারবেন? কাজে সেদিক থেকে বলছি, আমরা উল্টো দিক থেকে শুরু করছি। গ্রাম, শহর, জেলা, রাজ্য, এইভাবে আমরা উঠতে চাইছি। 3টা 4টা দাবি নিয়ে লড়াই হবে, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে। নানা প্রক্রিয়ায় ছেড়ে দেব না। এই দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, এটাকে আমরা বলছি জঙ্গি ভাবনা, চিন্তার দিক থেকে যেখানেই বাধা দেওয়ার চেষ্টা করবে রুখে দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। কি অধিকারে, আমার গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতে আমি যে লড়াই করছি, তাকে তুমি বাধা দেওয়ার চেষ্টা করছো, তুমি তোমারটা করো। আমাদের দাবির বিরুদ্ধে তোমার বক্তব্য থাকলে তুমি মিটিং করে, মিছিল করে তুমি সেই বক্তব্য উপস্থিত করো। মানুষ তার জীবনের অভিজ্ঞতা বুঝে নেবেন, তোমাদের বক্তব্য ঠিক না, আমাদের বক্তব্য ঠিক। এই জায়গাটায় দাঁড়ানোর অবস্থা চলে এসছে। আজকে করলেন তো আপনারা, কত রকম বাধা দিয়েছে আপনাদের, হল দিল না, কি সম্মেলন করবে, করেই তো না। তারপরে আপনি দেখলাম আমাদের জেলা সম্পাদক বললেন, ঠিক আছে আগামী 1 বছর একটা দিন বলুন কোন তারিখে আমরা এই টাউন হলের মধ্যে মিটিং করতে পারবো। মুখে আর কি করে কালি লেপে দেবে, এটা ভদ্রভাবে মুখে কালি লেপে দেওয়া। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছেন দিতে। এটাকে নষ্ট করার জন্য কি হয়েছে আমি জানতাম না, এসে শুনলাম চাবিটা রেখে দিচ্ছে না। আসার সময় দেখলাম মিছিল, ভালো লোক সরকারে আছে তো, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহিলারা, তাদেরকে সেলফ হেল্প গ্রুপের নামে এদের বগল দাবা করার চেষ্টা করছে। তারাও বুঝতে পারছেন অতিরিক্ত সুদে টাকা নিয়ে এদের যে টাকা এতে হয় না, এখন সুদই দিতে পারছে না, এতে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। কিন্তু উপায় নাই, একটা অংশ যাচ্ছেন চাপে পড়ে। আমি দেখলাম তো সেখানে স্লোগান দিচ্ছে আমাদের বিরুদ্ধে, মানে সরকারের বিরুদ্ধে, যে ঠিক আছে দেবেন, তাতে কি আসে যায়। এগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত, আমাদের আটকে রাখা যাবে না। তাই আপনাদের বলছি এগুলো হবে, এরা কুণ্ঠাসা হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, আরো বিচ্ছিন্ন করতে হবে। রাজনীতির লড়াইয়ে এবং উচ্চতর পর্যায়ের যে সংগ্রাম আগামী দিনে আসবে, সেই লড়াইয়ে তাদেরকে পরাস্ত করতে হবে। নূতন ত্রিপুরা গড়ার স্বপ্ন নিয়ে, শপথ নিয়ে এগিয়ে যাবেন। জেলা কমিটির তরফ থেকে যে আবেদন আপনাদের কাছে যাবে, যেভাবে আজকে আপনারা এসছেন এই সকালের মানে অস্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ উপেক্ষা করে এবং এই ধরনের চক্রান্ত মোকাবেলা করে, ভয় ভীতি উপেক্ষা করে আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু সামনের দিন যে লড়াই, সে লড়াইও এর চাইতে আরও তেজি ভাবনা নিয়ে বৃহত্তর শক্তিকে এলাকা এলাকায় সংগঠিত করে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এই বিশ্বাস ব্যক্ত করে আপনাদের অভিনন্দন জানিয়ে এতক্ষণ কথা বলবার সুযোগ আমি নিলাম, আপনারা দিলেন, আপনারা শুনলেন অত্যন্ত আন্তরিকতার সাথে। এটা আমাকে অনুপ্রাণিত করেছে। তার জন্য আপনাদের সকলের প্রতি আরেকবার আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।